যেভাবে ভারতীয় রয়ের টার্গেট হয়েছিল বীর সন্তান ওসমান হাদি, চাঞ্চল্যকর তথ্য। হাদি হত্যার সূক্ষ্ম তদন্তে বের হয়ে আসতে পারে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা। এবার ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২৪ জুলাই বিপ্লব বাংলাদেশকে যে কজন নির্ভীত, দৃঢ়চেতা আর অকৃত্রিম দেশপ্রেমিক তরুণ নেতা উপহার দিয়েছে, তার মধ্যে অন্যতম হলেন শরীফ ওসমান হাদি। ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসন বিরোধী তার প্রতিটি সাহসী উচ্চারণ এদেশের তরুণ সমাজ থেকে শুরু করে প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে উদ্দীপনা সৃষ্টি করেছে। জান দেব, জুলাই দেব না, হাদির এই বজ্র ঘোষণা বাধা হয়ে দাঁড়ায় ফ্যাসিবাদের পুনর্বাসন ও ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। বাংলাদেশকে একটি প্রকৃত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে যারা বাধা, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন হাদি। দ্রুত ওসমান হাদি পরিণত হন আওয়ামী ফ্যাসিবাদ, ভারতীয় সব ধরনের আধিপত্য ও ষড়যন্ত্র প্রতিহত করার বিরুদ্ধে নতুন প্রেরণায়। তরুণ হাদি প্রথম ইনকিলাব মঞ্চের মাধ্যমে বাংলাদেশ ঘিরে ইসকনের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হন। ফলে খুব স্বাভাবিকভাবে সরাসরি ভারত ও দেশ বিদেশে থাকা ভারতের এজেন্টদের টার্গেটে পরিণত হলেন হাদি। ২৪ জুলাই বিপ্লবের পরপরই ভারত প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষমূলক আচরণ করতে থাকে। ড. মুহাম্মদ ইউনূসের সরকারের পতন ঘটিয়ে পতিত হাসিনাকে আবার ক্ষমতায় ফেরাতে গভীর ষড়যন্ত্র শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। ভারতের মদতে দেশের মধ্যে নতুন করে নৈরাজ্য সৃষ্টিতে মাঠে নামে পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা। টার্গেট কিলিং নিয়ে মাঠে নামে অনেকে। এই অবস্থায় ২০২৪ সালের অগাস্ট মাসে শরীফ ওসমান হাদির নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের। জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে এই সংগঠনটি গঠন করে বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতা। ৫ই অগস্টের পর বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতা যখন রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে আলাদা হয়ে যায়, তখন দ্রুত এই সাংস্কৃতিক সংগঠনটি পরিণত হয় জুলাই বিপ্লবের অন্যতম একটি বাতিঘর ও আশার আলোয়। বিপ্লব পরবর্তী নতুন সরকার পথ চলার সঙ্গে সঙ্গে পতিত ফ্যাসিবাদের দোসররা একের পর এক চেষ্টা চালায় প্রতি বিপ্লবের। এ ধরনের প্রতিটি চেষ্টার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির নেতৃত্বে তরুণ ছাত্র জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে এই সংগঠনটি দ্রুত পরিণত হয় আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্ল্যাটফর্মে। বাংলাদেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা ও ভারতীয় ষড়যন্ত্রের অন্যতম একটি সেক্টর হল এদেশের সাংস্কৃতিক অঙ্গন। এই অঙ্গনটি ভারতের গোয়েন্দা সংস্থার অবাধ বিচরণ ক্ষেত্র ও হাতিয়ার হিসেবে পরিচিত। হাদির লড়াইয়ের একটি লক্ষ্য ছিল সাংস্কৃতিক ফ্যাসিস্টদের রুখে দেওয়া। যেহেতু হাদির মতো নেতা এদেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, তাই এ ধরনের নেতারা প্রধান টার্গেট ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। এর অংশ হিসেবে হাদি প্রথম শিকার হন দেশীয় সাংস্কৃতিক ফ্যাসিস্টদের ও ভারতের দালালদের। ভারতের মদতপুষ্ট এই ফ্যাসিস্টরা হাদির বিরুদ্ধে ঘৃণা উৎপাদন ও বয়ান তৈরি করেছে এবং হাদিকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছে। হাদিকে তারা ডেভিল, বাটবার, শাওছিরা, শাওয়া আখ্যায়িত করে এবং ইনকিলাব মঞ্চকে জুলাই বিপ্লবের পুনম মারা হিসেবে অভিহিত করে। ২৪ জুলাই অগস্ট বিপ্লবের পরপরই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার নামে হিন্দুদের কিছু সংগঠন আন্দোলনে নামে। এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ও সংগঠক ছিলেন বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন পরিচালিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস তার সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন এলাকায় জনসমাবেশে দেশবিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন। তিনি সহ অন্য অনেক উগ্র হিন্দু নেতা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ভয়াবহ সব মিথ্যা অভিযোগ হাজির করেন এবং সাধারণ হিন্দুদের উস্কানি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করেন। হিন্দুদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন, হত্যা, ধর্ষণ, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়। এছাড়া মন্দির ভাঙচুর, দেবদেবীদের অপমানের অভিযোগ করেন তারা। বস্তুত ইসকন সহ বিভিন্ন হিন্দু সংগঠনের এ ধরনের মিথ্যা প্রচারণা ও হিন্দুদের মাঠে নামানোর চেষ্টার পেছনে ছিল ভারতের গভীর ষড়যন্ত্র।
জুলাই বিপ্লবের পর ভারত আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামে হিন্দু কার্ড নিয়ে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশ, সংস্থা ও ফোরামে বাংলাদেশে হিন্দুদের ওপর ভয়াবহ হত্যা, গণহত্যা এবং নির্যাতনের মিথ্যা তথ্য সরবরাহ করা হয়। ভারত প্রমাণের চেষ্টা করে বাংলাদেশে ইসলামপন্থীদের নেতৃত্বে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশে হিন্দুদের নিধন করা হচ্ছে। এমনকি ভারতীয় লবি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে টুইট পর্যন্ত করাতে সক্ষম হয়। ভারতীয় এই হিন্দু কার্ড ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশে ইসকন নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মাঠে নামে হিন্দুদের নিরাপত্তার নামে। এছাড়া ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের পর ভারতের বিজেপি সরকার, দল হিসেবে বিজেপি, বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন দল যেভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, তাতে এটি বুঝতে কারও বাকি নেই ইসকন নেতা চিন্ময় দাসসহ অনেকেই ছিলেন ভারতীয় ষড়যন্ত্রের সুতায় বাধা। ইসকনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইসকনের মুখোশ উন্মোচন করেন। তিনি বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকন একদম স্পষ্টভাবে বাংলাদেশে একটি দাঙ্গা লাগাতে চায়। আমি আবার নিশ্চিত করে বলছি, ইসকন বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সামনে আমেরিকান নির্বাচন। এই আমেরিকান লবিকে ভারত সবথেকে অগ্রাধিকার দিয়ে চেষ্টা করছে যেন আমেরিকান লবিকে তারা আওয়ামী লীগের পক্ষে আনতে পারে। সেই ভারতের ষড়যন্ত্রের অংশ হিসেবে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন। ট্রাম্প তার টুইটে বলেছেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বড় মাত্রায় নির্যাতন চলছে। হাদি বলেন, এই অভিযোগকে বৈধতা দেওয়ার জন্য ইসকন হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে রাজপথ দখল করেছে। আমরা ইসকনের আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমরা বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলেছি, কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আমরা সরকারের কাছেই দাবি জানালাম, তারা যদি অতি দ্রুত ইসকনের ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন গঠন না করে, তাদের সব অর্থনৈতিক উৎস প্রকাশ না করে এবং তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয়, তাহলে প্রথমত আমরা তাদের বিরুদ্ধে রিট করব এবং একই সঙ্গে আমরা রাজপথে বড় আকারে আমাদের কর্মসূচি গ্রহণ করব। হাদি বলেন, ইসকন আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বের নানা দেশে তাদের শাখা রয়েছে এবং কার্যক্রম চলছে। সেই হিসেবে তারা একটি এনজিও প্রতিষ্ঠান। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো এনজিও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে না। যদি তারা এনজিও না হয়, তবে ইসকন রাজনৈতিক না ধর্মীয় সংগঠন তা স্পষ্ট করতে হবে। তাদের সব অর্থনৈতিক উৎস জনসম্মুখে প্রকাশ করতে হবে। সরকারের কাছে জানতে চাই, ইসকন কোন আইনে, কোন মন্ত্রণালয়ের অধীনে এবং কি পরিচয়ে কাজ করার অনুমতি পেয়েছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এ নিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খুবই আগ্রাসী আচরণ প্রকাশ করে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ইসকন ও ভারত এক অভিন্ন। ভারতের পক্ষ থেকে শুধু কড়া বিবৃতি নয়, বরং রীতিমতো বিক্ষোভ আয়োজন করা হয় কলকাতা সহ অনেক স্থানে। হামলার ঘটনা ঘটে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে। বাংলাদেশে প্রবেশের লক্ষ্যে বাংলাদেশ সীমান্তে মিছিল নিয়ে অগ্রসর হয় অনেক উগ্র হিন্দুরা।